আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। 3 4 5 6 7 8 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকেও আসলে আমি দুঃখিত, আমি খেয়াল করিনি। আজকেও আসলাম এমন সময় লাইভে যখন বাংলাদেশে তারাবির নামাজ চলছে। এখন 8টা 14 বাজে বাংলাদেশে, আর এখানে 3টা 14 মিনিট। 8টা 14, হ্যাঁ, তারাবির নামাজ পড়ছেন সবাই। যাই হোক, আমি আসলে সরি, কারণ একটু পরেই আমার বাস। এখান থেকে 1 মিনিট দূরত্ব হলো বাস স্ট্যান্ড বেলগ্রেড। আর আমি আছি এখন নিউ বেলগ্রেডে। পুরাতন বেলগ্রেড থেকে নিউ বেলগ্রেডে আসলাম। আর আমি এখানে রাস্তার পাশে একটা পার্ক বলবো না, এখানে তো সব জায়গায় পার্কের মতো, এত সুন্দর দেশ, আসলে কি বলবো। ছোট ছোট গাছগুলো এখন একদম ডালপালা নাই, ডাল আছে কিন্তু ইয়া নাই, পাতা নাই, ফুল নেই। কদিন পরে আসলে বসন্ত আসবে, তখন ফুলে পাতায় পল্লবে ভরপুর হয়ে যাবে, তখন দেখতে এগুলো আসলে স্বপ্নের মতো লাগবে। রাস্তার দুধারেই আসলে গাছপালা আছে, আর মাঝখানে ডিভাইডার আছে। না দেখলে বুঝবেন না যে মেন যে সড়কের দুই পাশে যে খালি জায়গা আছে, ফুটপাত যেটাকে আমরা বলি, এটা কিন্তু একদম মেন সিটি। এমন না যে কুমিল্লা বা রাজশাহী ওরকম কিছু না, এটা কিন্তু সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে, এবং এটা নিউ বেলগ্রেডে। তো এরকম একটা ব্যস্ততম এলাকা, এইখানে রাস্তাগুলো এত প্রশস্ত, তার মানে তারা কত বছরের প্ল্যান করে এই রাস্তাগুলো করছে, ভাবার যায় না আসলে। অনেক সুন্দর, খুবই সুন্দর, দেখার মতো। গাছগুলো যখন পাতা পল্লবে ভরবে তখন তো একদম স্বপ্নীল একটা পরিবেশ মনে হবে আর কি। সামারে হয়তো 1 মাস পরে শুরু হয়ে যাবে। আজকে শীত তেমন নাই, এখন বাংলাদেশের সমান সমান তাপমাত্রা, অর্থাৎ এখন হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 21 ডিগ্রি। আর বাংলাদেশে হলো 26, বেলগ্রেডে হলো 21, বাংলাদেশে হলো 26। তাহলে ভাবেন আজকে কিন্তু গরম টরম নাই, নাই, শীত নাই। তো আমিও আজকে জ্যাকেট খুলে রেখে দিচ্ছি। তো আমার আজকে ইয়াতে শেষ দিন সার্বিয়াতে। দীর্ঘ সফর করলাম, অনেক কিছু দেখলাম, বুঝলাম, শুনলাম। মোদ্দা কথা হলো, সার্বিয়া নিয়ে গতকালকার লাইভে যেটা বলছি, যে এত সহজে এখান থেকে কাজ আসলে বের করা কঠিন হয়ে যাবে এখনকার জন্য। সামার আসার পরে, যেহেতু এখানে পলিটিক্যাল ক্রাইসিস চলছে, আপনারা জানেন। আমি একটু আগে কিন্তু একটা ফেসবুকে লাইভ করছিলাম, ঘন্টাখানিক আগে, 2 ঘন্টা আগে, একটা পার্কের মধ্যে। তো ওইখানে আমি বলছিলাম লাইভে যে পলিটিক্যাল ক্রাইসিস চলছে, সেই হিসাবে আসলে যেহেতু সরকার নাই, তো কাজগুলো আসলে ওইভাবে স্বাভাবিকভাবে হচ্ছে না। কেউ কিছু কিছু কাজ বের করছে। কালকা বেলগ্রেডে সিটি সেন্টার, যেটা ঘোড়া যেখানে আর কি সেন্টার, কেউ বলে সেন্টার, কেউ বলে রিপাবলিকান চত্বর, ওইখানে অনেকের সাথে কথা হইলো আর কি, যে তারাও কেউ 200, 100, 150 এরকম ফাইল অনলাইন করে রাখছে, কেউ পারমিট হাতে নিয়ে বসে আছে, জমা করতেছে না। মানে অ্যাপ্রুভ হওয়ার পরও 2 মাস 3 মাস পরে আছে, স্ট্যাম্পিং হচ্ছে না, এরকম। আর অ্যাপ্রুভ হওয়া তো এখন স্বপ্নের ব্যাপার, তাও মাঝে মাঝে কিছু কিছু হয়। আর ঘুরে ফিরে ওই একই কথা ভাই, ফেসবুকে যা দেখবেন বা ইউটিউবে যা দেখবেন তা কিন্তু সত্য না। তার 70% বা 80% আপনার মিথ্যা। হ্যাঁ, কিছু কিছু হয়, এটা সত্য, কিছু কিছু হয়। আর বাকিটাই আসলে আপনার দেখার ভুল। আমি বলবো যে এগুলা রংচটা কথাবার্তা বলা হয়ে গেছে, হচ্ছে। আমি গত 2-3 দিন আগে দেখলাম যে সার্বিয়া 10,000 টাকায় সার্বিয়ার ফাইল নেব, এরকম অ্যাড চলছে। 10,000 টাকা, হ্যাঁ, 10,000 টাকায় সার্বিয়ার ফাইল নেব। সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে, এখন 10,000 দিলে মানে অ্যাডভান্স আর কি, 10,000 টাকা। তা আমি চিন্তা করলাম যে হয়তো বা ঈদ আসছে সামনে, টাকার দরকার, এই জন্য। আচ্ছা, এবার আমি আপনাদের কমেন্টসগুলো পড়ি একটু। আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইবার আছেন আমার, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিকমতো দেখা যায় কিনা আমাকে জানাবেন। আর যেহেতু আমি মোবাইলটা আসলে এভাবে রাখতে পারিনি, তাই হয়তো একটু দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু পিছনে যাই, পিছন থেকে, হ্যাঁ, এখন মনে হয় একটু ভালো দেখা যাচ্ছে। এখন ঠিক আছে, সাউন্ডটা ঠিক আছে কিনা। আমি আসলে ইউজ করি না এখন আর, আইফোনে যথেষ্ট ভালো সাউন্ড হয়, এই জন্য ইয়েটা নিচ্ছি না।
আচ্ছা, আমি আপনাদের প্রশ্নগুলো করছি। হ্যাঁ, প্রশ্নগুলো পড়তে পড়তে একটা কথা জানিয়ে রাখি, রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেক বড় করে দিবেন। বাংলা হ্যাঁ, একজন বলছে ইসলামিক লাইফস্টাইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অসীম মিয়া বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসীম, ভালো আছি ভাইয়া। ইসলামিক লাইফস্টাইল, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অসীম বলছে আমি মানিকগঞ্জ থেকে। হ্যাঁ, চিনি তো, অসীম ভাইরে চিনবো না? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ফারুক বলছে হাই। জি ফারুক ভাই, হাই। বুলু মিয়া, এখন কসোভোতে কি ফ্লাইট হচ্ছে? অবশ্যই ফ্লাইট হচ্ছে কসোভো থেকে ইতালি যাওয়া যায় বৈধভাবে। এটা আসলে ভিডিও ডেসক্রিপশন, আজকের ভিডিওর শিরোনাম সম্পর্কে আমি শেষের দিকে বলছি। আচ্ছা, মোহাম্মদ ফারুক বলছে আসসালামু আলাইকুম। পর্তুগাল সম্পর্কে একটু বলুন। পর্তুগাল সম্পর্কে আপডেট মোটামুটি দেওয়া শেষ, এখন শুধু আমরা রেটটা বলবো। আপডেট হচ্ছে, আমি বলি শুরু থেকে, পর্তুগালে এখন D1 ভিসাগুলো হচ্ছে। যদি কারো ইন্ডিয়ার ভিসা রেডি থাকে তাহলে আমরা ফাইল নিতে পারবো। আপাতত ফাইল নিয়ে আপনার মাসখানিকের মধ্যে আমরা পারমিট আনতে পারবো, যদি ইন্ডিয়ার ভিসা রেডি থাকে। আর যদি না থাকে তাহলে ধরুন গড়ে 2 মাস পারমিট ইস্যু করতে পারবো। দেন ইন্ডিয়ার ডেট নেওয়া হইতে শুরু করে ইন্ডিয়া যাওয়া ভিসা করা পর্যন্ত হয় তার 1-1.5 মাস লেগে যাবে, কারণ ইন্ডিয়ার ভিসা অত সহজে হয় না। তারপরে আমাদের একটা মাধ্যম আছে, ওরা 80,000, 90,000 বা 1 লাখ এরকম টাকায় হয়তো বা ভিসা করে। আমি তার সাথে কথা বলছি, সে বলছে যে আমি ভিসা করে দিতে পারবো ইনশাল্লাহ, এবং সে অনেকগুলো ভিসা করছেও। তার কিছু লোকজন ইন্ডিয়াতে গেছে, ঠিক আছে, তো সে ভিসা করছে। এবং ভিসা করার জন্য শুরুতে হয়তো অল্প কিছু টাকা নিবে, আর টাকা নিয়ে কোনো গরিব বিষয় করবে না, লোক ভালো আছে। আবার এটা ভাববেন না তার সাথে মিউচুয়াল করে হয়তো আমিও খাচ্ছি, ওরকম কিছু না। তো আমি তার নাম্বারটা আমাদের কয়েকজনে চাইছি, আমি তাদেরকে আজকে বা কালকের মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে তো সারাদিন ইয়েতে থাকবো, 10:30 নাগাদ থাকবো, আমি পৌঁছাবো। তো অনেকেই বলছিল যে ভাই ইয়ে সম্পর্কে একটু বলেন, পর্তুগাল সম্পর্কে। তো পর্তুগাল সম্পর্কে আমি আগের একটা ভিডিওতে, হয়তো সম্ভবত রোজার আগে মেবি বা রোজার মধ্যেই একবার ওই যে জাগরেবে ইফতার করতে যাইতেছিলাম, ওই সময় একটা ভিডিওতে মোটামুটি বিশদ বলছিলাম যে প্রসেসিং সময় আসলে পর্তুগালের জন্য খুব বেশি লাগে না, 4 মাসের মতো লাগে, গড়ে 4 মাস। সমস্যাগুলো হয়তো 5 মাস লাগলে। আর পারমিট ইস্যু হইতে সময় লাগে না। ইস্যু হইতে যেটা সময় লাগে সেটা হলো ইন্ডিয়ার ভিসা এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট। তবে অ্যাপয়েন্টমেন্ট ডেটও যেহেতু অনেক টাকা দিয়ে নিতে হয়, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়, এগুলো মোটামুটি ম্যানেজ করা যায়। আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলে হবে না, আপনার ভিসাটা হইতে হইবে, এটাও একটা বিষয় আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি অ্যাম্বাসিতে একটা বড় পরিমাণ অ্যামাউন্ট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট প্লাস দ্রুত পাসপোর্ট ডেলিভারি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভিসা কনফার্মেশন সহ একটা ভালো অ্যামাউন্ট দিয়ে মোটামুটি আমরা একটা ভালো প্যাকেজ তৈরি করছি ইনশাল্লাহ। আমাদের লাভটা খুব সীমিত রাখছি। আর এটা আমি এই যে আজকে যে ভিডিওটা এখন যাচ্ছে না, এই ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের শাহিন ভাই সহ অনেকে আমাকে জানতে চাইছেন, আমাদের শাহাদাত ভাই আছে কুমিল্লার, আমাদের ক্রোয়েশিয়ার কাস্টমার, ওনারা যাইতে চান। তো যেহেতু আপনারা জানেন যে পর্তুগালের ভিসার 2 বছরের ভিসা হয়, 2 বছরের ভিসা হয়, আর এটা স্যান্ডের ভিসা খুব ভালো, 2 বছর মানে তারপরে নিশ্চিন্ত করতে পারেন। আর পর্তুগালে যে সুবিধা হয় সেটা হলো যে টানা যদি এরকম 2 বছর করে 6 বছর থাকা যায়, এবং এর মধ্যে যদি আপনি ভাষাটা শিখতে পারেন, ওদের ভাষা শেখা শুধু পর্তুগাল না, পৃথিবীর সব দেশেই যেখানে আপনি স্থায়ীভাবে পিআর চান বা পাসপোর্ট চান, সেই ভাষাটা যদি আপনি রপ্ত করতে পারেন, ইন্টারভিউ হবে, লিখিতভাবে, মৌখিক হবে, আর বলা আপনি শোনা, তাদেরকে বোঝানো, এরকম ইন্টারভিউ হবে। সেখানে যদি আপনি পাস করতে পারেন, সেক্ষেত্রে হয়তো 6 বছর পরে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। এটা হলো অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আমি বলবো অ্যামাউন্টটা একটু বেশি, 20-এর উপরে। কত এটা একজাক্ট আমি ভিডিওতে বলতে চাই না, আমি ইয়েতে বলবো, ডেসক্রিপশনে লিখে দেবো ইনশাল্লাহ। তো প্রসেসটা সম্পর্কে একটু বললাম আর কি। হ্যাঁ, 2 বছরের ভিসা হবে, 2 বছরের টিআরসি পাবেন ইনশাল্লাহ।
আর 2 বছর করে হয় পর্তুগাল বা স্পেন এরকম দেশগুলোতে 2 বছর করেই হয় আর কি। তো যাই হোক, ওইটা হওয়ার পরে আপনি ওইখানে জব টবেরও ব্যবস্থা আছে ইনশাল্লাহ। আর সবচাইতে বড় যে অ্যাডভান্টেজ সেটা আমি বললাম যে আপনি টানা 6 বছর থাকার পরে ভাষা শিখে আপনি নাগরিকত্ব যেটা পাসপোর্ট যেটা এটা আপনি পেতে পারেন, যেটা স্বপ্ন আর কি। তো সেই ক্ষেত্রে একটা কম্পেয়ার আমি করি আপনাদের সাথে, সেটা হলো ক্রোয়েশিয়াতে আমরা ওয়ার্ক পারমিট ভিসায় শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে জমা দেওয়া হইতে ফ্লাইট হয়ে ক্রোয়েশিয়া আসা পর্যন্ত আপনার যে অ্যামাউন্টটা লাগে এটা অ্যাটলিস্ট 16 লাখের মতো চলে যায়। তো এটার সাথে আরও ধরেন 7-8 লাখ এরকম অ্যাড হইতে পারে, একটু মাথায় রাখেন, একটু ইঙ্গিত দিলাম আর কি। তো সেক্ষেত্রে এটাও যদি আপনার হয়, তার মানে 1 বছরের ভিসা যেটা আপনি ক্রোয়েশিয়ার জন্য আসবেন, 1 বছরের ভিসার জন্য আপনাকে পে করতে হচ্ছে প্রায় 16 লাখ টাকা। আর এখানে যদি আপনার 20 লাখ 22 লাখ টাকা যায়, তাও আপনার ভালো, আপনি 2 বছরের ভিসা পাচ্ছেন, তাও আবার সরাসরি পর্তুগাল। তো আপনারা ক্রোয়েশিয়া থেকে এসে ভাগেন পর্তুগালে, সেটা আপনারা হয়তো বার করতে হবে না আর কি। যাই হোক, এই বিষয়টা যারা বুঝবে তারা আসলে অ্যামাউন্ট নিয়ে চিন্তা করবে না। আর যেহেতু এখন সুযোগ আছে, অপরচুনিটি আছে, আমি বলবো যে সবাই ট্রাই করবে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে এটা বিস্তারিত বলে দেবো। আশা করছি পর্তুগাল সম্পর্কে খুব বেশি কথা নেই। হ্যাঁ, একটা কথা আছে, সেটা হলো ইন্ডিয়ার ভিসা নিয়ে আমি ইন্ডিয়াতে গিয়ে জমা দেওয়ার পর কতদিন থাকতে হয়, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেন। ওইখানে গিয়ে আপনি সর্বসাকুল্যে 1 মাসের মতো থাকবেন, সর্বোচ্চ হলে 1.5 মাসের বেশি থাকার প্রশ্নই আসে না। হ্যাঁ, আর যে বিষয়টা বলি যে টানা থাকতে হয় কিনা, এটাও আবার অনেকে বলেন আমাকে যে ভাই আমি কি জমা দিয়ে চলে আসতে পারবো কিনা। অবশ্যই আপনি জমা দিয়ে চলে আসতে পারবেন। মেইলে আপনাকে আবার যখন অ্যাপ্রুভাল দেখাবে তখন আপনি আবার যাবেন, পাসপোর্ট জমা দিবেন, স্ট্যাম্পিং হবে, আপনি চলে আসবেন। তখন স্ট্যাম্পিংটা কয়দিনে হবে, তখন স্ট্যাম্পিংটা আপনার 7 দিনের মধ্যে হয়ে যায় ইনশাল্লাহ। হ্যাঁ, তবে যারা যাচ্ছে তারা আসা যাওয়া করে না, কারণ 1-1.5 মাস এটা একটা বড় কোনো সময় না। ওইখানে থেকে তারা একবারে কাজ সম্পন্ন করে চলে আসে, আবার অনেক সময় আরও তাড়াতাড়ি হয়ে যায়। তবে এম্বাসিতে পয়সা টয়সা বেশি দেওয়ার প্রশ্নটা কেন বললাম, এটা করলে কি হয়, এটা আসলে সবাই করে না, আর করতে পারেও না, সবাই ওই ধরনের হয়ও না। ফেসবুকে ইউটিউবে তো অনেক কিছুই দেখেন যে ভাই এবার আমরা অনেকগুলো বিষয় করে ফেলছি, অনেক জমা দেওয়াইছি, এই করছি সেই করছে। না না, আসলে আদতে কি হয় না হয়, আমাদের কাছে তো টুকটাক খবর টবর আসে যে কারা আসলে ভালো কাজ করতেছে, কারা কারা মার্কেটে খুব ভালো অবস্থা আছে, এগুলো তো আমরা জানি টুকটাক। হ্যাঁ, তো কিছু সত্য, বাট সব সত্য না, ঠিক আছে। যে এরকম ভুরি কাজ হয়ে যেতেছে, আসলে যেভাবে বিজ্ঞাপন দেখেন আপনারা, সাফল্যের বিজ্ঞাপন, এগুলো যদি সত্য হইতো, বিশ্বাস করেন মানুষের তো হাহাকার থাকতো না, এবং বাংলাদেশ অর্ধেক খালি হয়ে যেত এতদিনে। হ্যাঁ, কারণ সবাই তো যেতে চায় বাংলাদেশ থেকে। এই যে দেখেন এইরকম সার্বিয়ার মতো একটা দেশ, অনেকে বাংলাদেশে বসে বসে ভাবে যে এটা হয়তো হতদরিদ্র দেশ, সে তো অনেক কিছুই ভাবতে পারে, কিন্তু যে এখানে না আসা পর্যন্ত সে বুঝতে পারবে না যে এটা সাইজ কত বড়, এবং এটা কত সুন্দর এবং কত সমৃদ্ধ একটা দেশ। এখানে ব্যবসার যথেষ্ট অপরচুনিটি আছে, সেটাও ভিন্ন কথা, এগুলো গতকালকে আমি বলছি। তো আচ্ছা, যেহেতু আমি কসোভো আর নিয়ে কথা বলবো, যে কসোভো থেকে আপনি ইতালিতে কীভাবে যাবেন সেটা নিয়ে লাস্টে বলছি, পর্তুগালের টাকা শেষ করি। তো এম্বাসিতে একটু পয়সা টয়সা বেশি টেশি দিয়ে টিয়ে যেভাবে একটু কন্ট্যাক্ট করে কাজ অনেকে করতে পারে, আবার অনেকে পারে না। এটা করার একটা সুফল হলো যে আপনার পাসপোর্ট একটু তাড়াতাড়ি পেতে পারেন। না হলে আমি দেখছি যে অনেকেই 2 মাস পর্যন্ত বসে থাকতে হয়েছে, 2.5 মাস পর্যন্ত বসে থাকতে হয়েছে। এবং এই একটা ক্রাইসিস মুহূর্তে আপনি 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে ইন্ডিয়ার ভিসা করলেন, 1.5 লাখ টাকা দিয়ে বা 1 লাখ টাকা দিয়ে ইন্ডিয়ার ভিসা করলেন, আবার 2 লাখ টাকা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা দিলেন, তারপর ওইখানে থাকলেন, খাইলেন, আপনার এখানে 4 লাখ 4.5 লাখ খরচ হয়ে গেল, বাট আপনার রিফিউজ আসছে। তো এটা আসলে মেনে নেওয়ার মতো না। তো সেই জন্য একটু যদি ওইরকম ব্যবস্থাটা করা যায়, যেটা আমরা আমাদের ওই যে 21 জন নিয়ে আমি যখন আসছি ক্রোয়েশিয়ার, আমরা ওইখানে 300 ইউরো করে দিয়ে কিন্তু আমরা কাজটা করাইতে পারছি। এখন তো আর ভাই এগুলার ব্যবস্থাও নাই, অ্যাটলিস্ট এম্বাসি তো এখন যে অবস্থা বাংলাদেশিদের পাতাই দিচ্ছে না, এবং বাংলাদেশের পারমিটের এখন হচ্ছে না। তো সেটা করতে পারলে কি হয়, আপনার 15-20 দিন বা 25 দিনের ভিতরে আপনার পর্তুগালের পাসপোর্টটা রিসিভ করা সম্ভব হয় আর কি, ডেলিভারি সম্ভব হয়। এখনো পর্যন্ত সার্বিয়া তো যারা এই যে টুকটাক আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ হচ্ছে, এগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল। হ্যাঁ, আর এই অ্যাপ্রুভ কিন্তু সবাই আপনি কন্ট্যাক্ট করা সবার পক্ষে সম্ভব না। এটা যদি সম্ভব হইতো তাইলে ধরেন সবাই করে ফেলতো, এটা সবাই সম্ভব না। আর ওই পর্যন্ত এটা যাওয়া সম্ভব না, কারণ এটা অ্যাম্বাসেডর ক্ষেত্রে বিশেষে অ্যাম্বাসেডর কিন্তু অসাধু হয়ে থাকে, এবং অ্যাম্বাসি কর্মকর্তারা, যেহেতু এটা একটা অনৈতিক কাজ এবং অসাধু ব্যক্তি ছাড়া এটাকে করবে না, এটা একটা অসাধু চক্রে জড়িত আছে, তাদের মাধ্যমে এটা হয় আর কি। হ্যাঁ,
তো এটার পর্যন্ত আসলে সবাই যেতেও পারে না, আর সবাই সামনে তারা এইভাবে নিজেদেরকে ওপেনও করে না। তো সুতরাং এটা বলবো যে এক্সক্লুসিভ, হ্যাঁ। তো এটা সবার জন্য উন্মুক্ত না, ঠিক আছে। তো পর্তুগালের ক্ষেত্রেও এরকম যদি ওইভাবে করা যায়, এবং অনেকে করছে, আমরাও ওই ভরসায় আছি ইনশাল্লাহ। এটা করতে পারলে আমাদের পাসপোর্টগুলো আমরা খুব দ্রুত ডেলিভারি পাবো, এবং অ্যাটলিস্ট যেটা আমরা টাইম নিচ্ছি বা যেটা টাইম বললাম 4 মাস 4.5 মাস, এর মধ্যে আপনার কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে। এইগুলো পর্তুগাল নিয়ে আর কোনো কথা নাই, জাস্ট খালি অ্যামাউন্ট কত আসতেছে এবং অ্যাডভান্স কত দিতে হবে, কীভাবে কী পেমেন্ট এগুলো নিয়ে বিস্তারিত ওই আগের মতো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবেন ইনশাল্লাহ, সেখান থেকে আপনারা পড়ে নেবেন। আর কসোভো থেকে ইতালি যাওয়া যায় কিনা আমাকে অনেকে প্রশ্ন করেন, বা সার্বিয়া থেকে ইতালি যাওয়া যায় কিনা এটা আমাকে প্রশ্ন করেন। আমি বলবো যে হ্যাঁ, যাওয়া যায়, তবে আপনাকে বৈধভাবে থাকতে হবে, আপনার টিআরসি কার্ড থাকতে হবে, এবং আপনি এখানে জব সাকারের মাধ্যমে জব ম্যানেজ করে তাদের সাথে ক্ষেত্র বিশেষে ইন্টারভিউ দিয়ে আপনি ইতালির মতো দেশে কিন্তু আসলে জবে নেয় না, আপনার কী বলে জার্মানির মতো দেশ, ডেনমার্কের মতো দেশ, সুইডেনের মতো দেশ, এইসব দেশগুলোতে ওরা ইন্টারভিউর মাধ্যমে জব সাকার ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনি ভ্যাকেন্সি দেখে অ্যাপ্লাই করে তাদেরকে কনভিন্স করে আপনি ওইটা দিতে পারবেন। এটা আমি কেন বললাম, এটা সম্ভব এই জন্য বললাম, কিন্তু আপনার পক্ষে সম্ভব কিনা এটা আপনি চিন্তা করবেন, আপনার এই যোগ্যতা আছে কিনা, আপনার এই কোয়ালিফিকেশন আছে কিনা, এবং তাদের সাথে কথা বলার, মেইলে আদান প্রদান করার মতো, তাদের সাথে কনভারসেশন করার মতো যোগ্যতা আপনার আছে কিনা, এটা আপনি ভেবে দেখবেন। আপনারা জিজ্ঞেস করছিলেন যাওয়া যায় কিনা, আমি বললাম হ্যাঁ, এটা যাওয়া যায়। আপনি বৈধভাবে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে, এটা ফ্রান্স দিচ্ছে কিন্তু, হ্যাঁ, ফ্রান্স থেকে হচ্ছে, ফ্রান্সেও যাইতে পারেন, এবং বেশিরভাগই এটা জার্মানিতে হয়, হ্যাঁ, ওইখানেও আপনারা যেতে পারেন, ওইটা আপনারা করতে পারেন, এবং এটা সম্ভব। এটা সার্বিয়া থেকেও সম্ভব, আমাদের সার্বিয়াতেও কিছু আছে লোকজন, ওরা আমাকে ওই দিন প্রশ্ন করছিল, আমি বলছি এটা সম্ভব, কিন্তু আপনাদের আগে কার্ড থাকতে হবে। কার্ড ছাড়া আপনি অবৈধভাবে কোথাও মুভ করতে পারবেন না। একটাই উপায়, গেম। আর গেম সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, আমি আজ পর্যন্ত গেমের সাথে দ্রুততম কোনো সম্পর্ক নাই, আল্লাহ মাফ করুক, এগুলোর সাথে আমরা আমি ব্যক্তিগতভাবে কখনোই সম্পৃক্ত হব না ইনশাল্লাহ। তো আমার বাস হচ্ছে আজকে 4:15, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন চলে যাব, 2টা ছিল, আমি পিছাইয়া এই বাসটা নিচ্ছি। অনেকেই আমাকে এখানে বলছেন যে কসোভো থেকে ইতালি যাওয়া যায় কিনা, যেটা বললাম বৈধভাবে আপনি এই প্রক্রিয়া যেতে পারেন। আর বুলগেরিয়ার ব্যাপারে যে আপডেট আমি যাচ্ছি সেগুলো আমি ওখানে গিয়ে দিব ইনশাল্লাহ। তো কসোভো পর্তুগাল নিয়ে আমার আলোচনা শেষ, এখন আপনাদের লেখাগুলো একটু পড়ি, কে কী লিখছেন। সালাম কালাম দিচ্ছেন অনেকে, পর্তুগালের আপডেট কি ভাই, এতক্ষণ বললাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ক্রোয়েশিয়ার কোনো খোঁজখবর আছে নাকি? না, ক্রোয়েশিয়ার কোনো খোঁজখবর এখনো নাই, আগের মতোই আছে, অপরিবর্তিত অবস্থা আছে। হ্যাঁ, খোঁজখবর আসলে সবার আগে আমি জানাবো, কারণ আমার ওইখানে ব্যথা বেশি ইনশাল্লাহ, এবং আমার মতো আরো অনেকেরই এরকম ব্যথা আছে, যা আসলে মানুষকে দেখানো সম্ভব না। এখন কসোভোতে ফ্লাইট কি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। পর্তুগাল নিয়ে কাজ করবেন নাকি ভাই? হ্যাঁ, শুরু করে দিচ্ছি আমি অলরেডি ইনশাল্লাহ। কেমন আছেন ভাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। এমদাদুল হক বলছে কসোভো ফাইলের সাথে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিয়েছিলাম, আবার কি নতুন করে নতুন করে আর লাগবে না, যারা দিচ্ছেন আগে তাদের লাগবে না, যারা দেন নাই তারা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স রেডি রাখবেন, ঠিক আছে ভাই। পর্তুগাল কবে থেকে ফাইল জমা নেবেন? আগামী দিন থেকে ইনশাল্লাহ। আজকে রাতে এই ভিডিওতে আমি বিস্তারিত লিখে দিয়ে দিব, আগামী দিন থেকে জমা দিতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের কসোভোর ভিসা কেউর হয়েছে? কিছু পারমিট আসছে, ঠিক আছে। এনামুল হাসান ভাই, বুলগেরিয়ার ভিসা কেমন আছেন? আচ্ছা, যাদের ভিসা হয় আমরা কিন্তু ফ্লাইটের আগ পর্যন্ত এগুলো আমরা আর পাবলিশ করবো না, আমরা আগে থেকে বলছি, কারণ এগুলা ছবি যখন আমরা ফেসবুকে দিই, এগুলা অনেকে নিয়ে এডিট করে বোমা করে করে, আবার অনেকের আপত্তি আছে ভাই আমাদের এগুলো দিয়েন না, ফ্যামিলি থেকে, আবার অনেকে জানেই না ইউরোপ চলে যাচ্ছে, এই জন্য আসলে ইদানিং আমি এগুলো তেমন একটা প্রচার যাই না। তাছাড়া 2025 সালে তো মাত্র আমরা বুলগেরিয়ার 5টা ভিসা পাইলাম, এগুলো সম্পর্কে বলছি, বাট তাদের কোনো ছবি আমি এখানে পাবলিশ করি নাই। ওদের ফ্লাইট হইলে তারপরে ছোট আকারে হয়তো বা ভিডিও আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ, জাস্ট দেখার জন্য। অনেকে দেখতে চান যে রেজাল্ট ভাই কি কাজ করে নাকি খালি ইউটিউবে এসে চাপা মারে, অনেকে বলেন, আবার অনেকে দেখার পরও একটু ফাইজলামি করে, ওই আছে না পাটপাট টাইপের কিছু, ওগুলো সবসময় এরকম করে। কারণ আমাদের এই চ্যানেলে আপনারা দেখবেন যে ক্রোয়েশিয়া ভিসা সাকসেস, ফ্লাইট সাকসেসের অসংখ্য ভিডিও আছে, এগুলো ওরা দেখেই না, আমি জানি না এই পর্যায়ে ওরা গেছে কিনা, কারণ 300, 350 বা 400-র কাছাকাছি ভিডিও আছে, এটা দেখলে বুঝতে পারবেন। আর 25 সাল তো আসলো, ভিডিও তো আমাদের বন্ধ নাই, আমরা কখনো রেকর্ডিং ভিডিও দিচ্ছি, আমরা আবার
কি বলে লাইভ ট্রেড আমার রেগুলার প্রতিদিনই এখন লাইভ হচ্ছে। মাঝে আমি 10 দিন টানা নেট থেকে বিরত ছিলাম, এটা আপনারা জানেন যে সেটা আমি আপনাদেরকে লাইভে এসে বলেছি। অর্থাৎ সার্ভে এসে আমি মোটামুটি আজকে নিয়ে হয়তো 3টা লাইভ হয়ে গেল আমাদের, আর বুলগেরিয়া যাই করবো কিছু ইনশাল্লাহ। তো বিস্তারিত তো জানতে পারবেন। তো আমি বলবো যে সাকসেসের গল্পগুলো আমাদের এখানে আছে, সব নাই, অনেকের বাধা আছে, অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য অনেকে আমরা ক্যামেরাটা আনি না। সেই হিসাবে মোটামুটি যা আছে যথেষ্ট। আপনি দেখতে গেলে মোটামুটি 2 দিন দেখতে হবে, কারণ এক একটা ভিডিওতে 7-8 মিনিট করে কথা বলে, দেখতে পারেন ইনশাল্লাহ। আর যারা সমালোচনা করবে, শত্রুতা করবে, এগুলো করবে, এতে কিছু যায় আসে না। আমি সবসময় কোলাজুরাবি নাস, কোলাজুরাবি ফালাক, আয়াতুল কুরসি করে দম দেয়। ওকে, আল্লাহ ভরসা, আল্লাহ এগুলো থেকে মানুষের খারাপ নজর এবং শত্রু থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, শত্রুতা না করে দোয়া করেন, এবং অন্যের সাফল্যে যদি খুশি হন না, আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাল্লাহ। হিংসা করে লাভ নাই, হিংসা যত করবেন ততকালই অধপতনে যাবেন। হ্যাঁ, আর শত্রুতা যত করবেন ততকালই অধপতনে যাবেন, কিচ্ছু হবে না। আমি যদি চিন্তা করি যে এই লোকটা 5 স্টার হোটেলে থাকে, ডেইলি 10,000 ইউরো ভাড়া দিয়ে থাকে, আর আমি থাকি হচ্ছে একটা 11 ইউরো ভাড়া দিয়ে একটা হস্টেলে থাকি, আমার যদি হিংসা হয় তাহলে কিছু হইলো? তার আল্লাহ সামর্থ্য সে থাকতেছে, আমার এখনো দেয় নাই, হয়তো দিবে আল্লাহ কোনোদিন, কিন্তু কোনোদিন দিলেও যে আমাকে থাকতে হবে এরকম তো কোনো কিছু নেই। এটা যার যার হয়েছে। কেউ রাস্তার পাশে ঘুমাইতে পছন্দ করে, কেউ কুড়ে ঘরে ঘুমাইতে পছন্দ করে, যেটা আমি গত ওই দিনকার লম্বা ভিডিওতে বলছিলাম যে মানুষের সুখ এটা হলো তার মনের ব্যাপার, সে কিভাবে সুখী হবে এটা তার ব্যাপার, ঠিক আছে? অন্যের সুখ দেখে আমার তো জ্বলে কোনো লাভ নেই, অন্যের সাফল্য দেখে আমার পড়ে কোনো লাভ নেই, এতে বরং আমার মন খারাপ হবে। একজন বলছিল যে ভাই আপনি সবসময় হাসি খুশি কীভাবে থাকেন? আমি বলছি যে ভাই আমি আমার কষ্টের কথা কাউকে শেয়ার করি না, এবং অন্যের সুখে আমি হিংসা করি না, জ্বলি না, এই জন্য আমি সবসময় হাসি খুশি থাকি। আলহামদুলিল্লাহ আমি অলওয়েজ ভালো, আল্লাহর দরবার শুকরিয়া। ইতালিতে বৈধ হতে কতদিন সময় লাগে? গ্রিসে হইতে বৈধ হতে কতদিন সময় লাগে? এগুলো আমার প্রজেক্ট না ভাই, কোথায় গেলে কতদিন সময় লাগে। ইতালিতে বৈধ হওয়া এত সোজা না। ইতালিতে ওই যে যারা গেম টেম দিয়ে যায় মিনিমাম ওই 5 পাইতে পাইতে 10-12 বছর লেগে যায়, তারপর আর ভাষা টাষার ব্যাপার আছে। আর গ্রিসে বৈধ হওয়া এখন মনে একটু সহজ করছে, এগুলো খোঁজ খবর নেন, আমি এত কিছু জানি না। পর্তুগাল অ্যাম্বাসিতে রিজেক্ট খাইলে কত টাকা কেটে নেবেন? ভাই আমি তো টাকা টুকা কাটার ব্যাপারে কোনো বলিনি কিছু, এটা ওই লেখা থাকবে, সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি যে রাইট আপটা দিব ওইখানে সব কিছু আমার বিস্তারিত লেখা থাকবে, সেটা দেখবেন। একটু অন্তত ধীরজ রাখেন, লাইভে আসি কথাগুলো শুনবেন। হ্যাঁ, এই অনর্থক প্রশ্নগুলো করার কোনো মানে হয় না। আমি বলছি যে এগুলো সব লেখা থাকবে, ওইটা লেখা দেখবেন। ওই সময় না দেখলে আমাদের নাম্বার থাকবে, অফিসে ফোন দিয়ে কথা বলবেন। ভাই আমি শিবির আহমেদ সুনামগঞ্জ থেকে বলছি। জি শিবির ভাই কেমন আছেন? বুলবুল বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমডি আহমদ শরীফ আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। জব নিউজ আপডেট কি মেসেজ দিয়ে আবার কেটে দিচ্ছে? রিজেক্টেড জব নিউজ আপডেট, রিজেক্টেড মানে গালি টালি দিচ্ছে আর কি, এটা এমনি গেছে। পুতুল অরণ্য কসবি বিষয় কীভাবে করবেন? না, আপনার সব বিশ্লেষণ করতে আমার দরকার নেই, আপনাকে আমি বিশ্লেষণ করবো না। আমি কীভাবে করবো এটা আমার ক্লায়েন্ট জানবে, ঠিক আছে? কাউকে এবার লাইভে এসে আপনাকে বিশ্লেষণ করা আমার কাজ না। ওকে, কীভাবে করবো না এটা আপনার জানার বিষয় না। আপনি এনে 180 বার যদি এই প্রশ্ন করেন আমি আপনাকে কখনোই বলবো না। অফিসে যাবেন, অফিসে ওরা বলে দিচ্ছি কীভাবে করবো, আর কীভাবে করবো এটা তো আপনার জানার বিষয় না। আপনি কীভাবে এগুলো জানার অধিকার রাখেন? রিয়াজ বলছি ইউরোপের কোন দেশে বেশি, ইউরোপের কোন দেশে কাজ বেশি একটু জানাবেন। ইউরোপের সব দেশেই কাজ আছে এখন, তবে শীতের সিজনের কাজ একটু কম আছে। ইতালি ফ্রান্সে যারা যায় আর কি, তারা ম্যাক্সিমাম কাজ পাইতে একটু কষ্ট হয়, কারণ ওইখানে বাঙালিদের চাপ অনেক বেশি। হ্যাঁ, তারপরেও এখন ফুড ডেলিভারি অ্যাভেলেবেল থাকার কারণে সব জায়গাতে আসলে এখন ফুড ডেলিভারির কাজ আছে। সার্বিয়ার মতো জায়গায় তো কিন্তু ফুড ডেলিভারি করে অনেক টাকা কামায় অনেকে। কষ্ট, অনেকে বলে ভাই অনেক কষ্ট, তো কষ্ট না হলে আপনি অনেক টাকা কামাইবেন কীভাবে? কষ্ট তো করতে হবে, তাই না? তো কষ্ট করে কষ্টের বিনিময়ে যদি পয়সা না পান তাহলে না এক কথা ছিল, কষ্টের বিনিময়ে আপনি মজা তো পাচ্ছেন। তো কষ্ট করবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। এখানে ফুড ডেলিভারি ইউরোপের প্রত্যেকটা দেশেই খুব ভালো অবস্থা, এবং আপনার যদি বৈধ কাগজপত্র থাকে আপনি কাজ করতে পারবেন, বেকার থাকতে হবে না, ঠিক আছে? সবখানে কাজ আছে। শীতের সময় আউটডোরের কাজগুলো কম থাকে, রেস্টুরেন্টের কাজগুলো একটু কম থাকে। আবার যখন সামার আগে ভরপুর দেখবেন যে রেস্টুরেন্টের লোকজন নেওয়া শুরু করবে। আর এখানে যারা থাকে তাদের তো আসলে কাজের অভাব হয় না, কোনো না কোনো লিঙ্ক থাকে, যোগাযোগ হয়, এর সাথে ওর পরিচয় হয়, ব্যবস্থা হয়ে যায় ইনশাল্লাহ, ঠিক আছে? ইতালিতে বৈধ হতে কতদিন সময় লাগে? আচ্ছা, এই একই কথা করি ফিরে।
ভাই কেমন আছেন? কসোভোর ফিঙ্গার চালু হবে কবে থেকে? বাংলাদেশ থেকে তো এগুলো কাজ তেমন হচ্ছে না ভাই। কসোভো ফিঙ্গার ছাড়া কি ভিসা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। রাশিয়া থেকে ইউরোপে বৈধভাবে যাওয়া যায় কি? এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, ঠিক আছে? আলাদা ভিডিও করব, ওইখানে আমি বিস্তারিত বলবো ইনশাল্লাহ। আমি রূপগঞ্জ থেকে কাউসার মলদোভা নিয়ে কিছু বলেন। মলদোভা নিয়ে তেমন কিছু বলার নাই। মলদোভা ধরেন এই সার্বিয়া এবং কসোভো এইসব এই ক্যাটাগরির একটা মধ্যম আয়ের একটা দেশ। হ্যাঁ, খুব বেশি যে ইনকাম হবে বা এরকম তো বলাই আছে আগে থেকে, মধ্যম আয়ের একটা দেশ। তবে ইউরোপের প্রত্যেকটা দেশই সুন্দর। আপনি যদি বলেন প্রাকৃতিক দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে কোন দেশটা সুন্দর, আমি বললাম সবগুলোই সুন্দর, সবগুলোই সুন্দর, অনেক সুন্দর, ভালো সুন্দর। এবং যে কোনো দেশটি আপনি যান না কেন, আপনার দৃষ্টিতে যদি মনে হয় যে আলবেনিয়া অত্যন্ত দরিদ্র দেশ, আমি বলবো আপনি ভুল করতেছেন। আপনি ওইখানে থাকেন 1 মাস, 2 মাস, 3 মাস, দেখবেন যে আপনি কত চালাক হয়ে গেছেন এবং সেখান থেকে কিভাবে ভালো ইনকাম করতে পারবেন, সকল সুযোগ সুবিধা আপনার আয়ত্ত হয়ে যাবে, ঠিক আছে? আপনি যেই দেশে যাবেন সেখানে যদি থাকা চিন্তা করেন এবং সেখানে যদি আপনি 1 বছর থেকে যান, আপনি দেখবেন যে আপনার ওই সফলতার সব দরজা আপনার সাথে একদম ফটফট ফটফট করে খুলে গেছে। আর আপনি যদি মনে করেন যে না, এইসব দেশগুলো খুব দরিদ্র দেশ, এগুলোতে থাকবো না, এগুলোর জাস্ট জারিয়া বানাইয়া মানে ভায়া বানাইয়া আমি ইতালি এবং ফ্রান্স, গন্তব্য আমাদের ইতালি এবং ফ্রান্স, সেটা ভিন্ন কথা। যারা ইতালি এবং ফ্রান্সে যায় তারা কিন্তু সরাসরি ব্যবসা করতে পারে না, তারা ওইখানে যায় জব করে। আর জব করে কতটুকু কি কামায় না কমায় এটা তো আপনারাও জানেন, আমরাও জানি। এবং জব পাইতে কতটুকু ব্যাক পাইতে হয় এটা সবাই জানে। তো মানুষের আসলে ফোকাসটাই থাকে যে ইউরোপ বলতে বুঝে আসলে মূলত তারা এগুলো, হ্যাঁ, এই যে ছোট ছোট এই দেশগুলো, এগুলো তারা আসলে পাত্তাই দেয় না। তারা মনে করে যে এগুলোতে যাব গিয়ে কিছুদিন থেকে যদি কার্ড পাই তো ভালো, না পাইলে ওই যে গেম আছে। আমি দেখলাম যে ফেসবুকে ওই দিন একটা পেজ আছে একজনের, ওইখানে সে পোস্ট করে যে আজকের গেমের শিডিউল সার্বিয়া টু রোমানিয়া এত ইউরো, আবার কিসে যাব BMW কার, ওটা লেখা থাকে। সার্বিয়া টু ইতালি এত টাকা, সার্বিয়া টু ফ্রান্স এত টাকা, সার্বিয়া টু হাঙ্গেরি এত টাকা, এইভাবে দেওয়া থাকে। প্রতিদিন সে এরকম একটা আপডেট পোস্ট করে, গেমের পোস্ট করে, ঠিক আছে? তো ওইগুলো দেখে দেখে ওরা গেম মেরে কিন্তু চলে যায়। তো বৈধভাবে যাইতে হলে যেভাবে যাইতে হবে সেটা আমি বলে দিচ্ছি। যারা আসবেন তারা চেষ্টা করবেন বৈধভাবে এভাবেই যাইতে, তাইলে আপনার সময়গুলো নষ্ট হবে না। আপনি যে স্বপ্ন দেশে দেখে আসতেছেন না, যে এই দেশে আমি এক সময় ব্যবসা করব বা এই দেশ থেকে আমি অন্য দেশে যাব, বৈধভাবে থাকবো, দ্রুত পাসপোর্ট পাবো, ফ্যামিলি আনবো, বাড়ি কিনবো, বাসা করবো, দোকান কিনবো, এই সেই। তো এগুলা করতে হলে আপনাকে অবৈধভাবে কোথাও মুভ হওয়া যাবে না। আপনাকে কষ্ট করে থেকে হইলেও কার্ড নিয়ে বৈধভাবে জব তালাশ করে ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা নিয়ে তারপর আপনাকে মুভ করতে হবে, তাহলে আপনার সময় নষ্ট হবে না। আপাতত দৃষ্টিতে মনে হইতেছে আপনার ইনকামটা অনেক কম, কিন্তু আপনি বৈধভাবে যাইতে পারলে কিন্তু আপনি খুব অল্প সময় এটা পোষাই ফেলতে পারবেন, ঠিক আছে? পালিয়ে লুকিয়ে চোরের মতো চলাফেরা করে আপনি কিন্তু তেমন ভালো কিছু করতে পারবেন না। সেজন্য যেখানেই যাবেন থাকা চিন্তা করবেন, থাকবেন, দেখবেন সকল কিছু আপনার জানাশোনা হয়ে যাবে এবং সফলতার দরজাগুলো আপনার সামনে আস্তে 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 খুলতে শুরু করবে। হ্যাঁ, ইউক্রেন কেমন হবে ভাই? ইউক্রেন যেতে চাই ভাই, ইনকাম কেমন? ইউক্রেন নিয়ে আমরা এখন কাজ শুরু করে নেই। বাংলাদেশ থেকে হয়তো বা অনেকেই করতেছে। ইউক্রেনটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আপনারা জানেন যে এখানে এখনও রাশিয়ার সাথে কিন্তু তাদের যুদ্ধ থামে নাই। তবে তাদের যেহেতু বিভিন্ন স্থাপনা ধ্বংস করে ফেলছে, এগুলো আবার পুনর্গঠন করতে হবে তাদের, এবং অবকাঠামো সব কিছুই তাদের আবার নতুন করে গড়তে হবে। সেই জন্য তাদের যথেষ্ট লোকজন লাগবে। তো সামনে এদের প্রচুর লোকজন লাগবে, যখন লাগবে এবং ব্যাপক হারে লাগা শুরু হবে তখন আমরাই জানাবো ইনশাল্লাহ। এখন অনেকেই অসাধু আছে, তারা আসলে এখানে এনে তাদেরকে যুদ্ধে নিয়োজিত করতেছে। রাশিয়াতেও অনেকে নিয়ে জানিয়ে ওখানে যুদ্ধে লাগায়। হ্যাঁ, তো এগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। জেনে বুঝে কিন্তু বিষপান করা যাবে না। ধৈর্যের চরম পরাকাষ্ঠা আপনাকে প্রদর্শন করতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় নিতে হবে, আর চোখ কান খোলা রেখে সব দিক দেখতে হবে। ফাঁদে পড়া যাবে না। এই জন্য আমি বলি সোশ্যাল মিডিয়া খুব কম ইউজ করবেন, কারণ সোশ্যাল মিডিয়াতে ফাঁদ বেশি থাকে, প্রলোভন বেশি থাকে, যেগুলো আপনি আসলে বুঝতে পারবেন না, আমরাও বুঝতে পারবো না। এখনো পর্যন্ত কত দালালরা ধোকা দিয়ে এলাম আমরা, হ্যাঁ, নতুন করে এসে ধোকা দিয়ে দেয়। কারণ আমরা তো কাস্টমারের কাজ উঠানোর জন্য অস্থির থাকি সবসময়, কোনো না কোনো একটা ফাঁদে ফেলাইয়া ঠিকই কিন্তু কিছু টাকা লুট করে নিয়ে যায়। তো আমাকে ধোকায় ফেলাই দেয়, আর আপনারা তো কি বলবো, আপনারা তো বুঝেনি না। এত বছরের পরও যদি আমরা ধোকায় পড়ি
তো আপনি একটা নতুন মানুষ, তাদের রংচটা কথায় তো আপনি স্বাভাবিক গলে যাওয়ার কথা। তো এই জন্য বলবো যে সাবধান থাকবেন। ইউক্রেন নিয়ে এখনো ব্যাপক হারে শুরু হয় নাই, যখন হবে ধীরজ রাখেন, অনেক দিন পর্যন্ত হবে। এমন মনে করেন না যে ভাই এই যে 2-4 লোক নিবে, 250 লোক নিবে আর নিবে না, এরকম মনে করেন না। ব্যাপক হারে লোক নিবে, যখন নিবে তখন আপনি ট্রাই করবেন, এখন করতে যাবেন না। করতে গেলে হয়তো বিপদে পড়বেন। হ্যাঁ, তবে যদি আপনার ওইরকম কাছের কেউ হয়, ঘনিষ্ঠ কেউ হয় যে হ্যাঁ জেনুইন কিছু, তাহলে আপনি সেটাতে আগাইতে পারেন ইনশাল্লাহ। কসোভোতে একটু আগে তো বললাম, কসোভো থেকে জার্মান না, কসোভো থেকে আপনি সব দেশে যাইতে পারবেন বৈধভাবে। সার্বিয়া থেকে আপনি সব দেশে যাইতে পারবেন বৈধভাবে, জব সার্চ করে। এতক্ষণ ধরে কি কথা বললাম শোনেন না আপনারা কিছু না, আসলে বিরক্তিকর। যাই হোক, আমার বাসের সময় হয়ে গেছে, অল্প একটু সময় আছে, আমি উঠছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা। এবং যে জায়গাটায় বসে আছি এই জায়গাটা আপনাদের একটু দেখাই। হ্যাঁ, একটা রাস্তার পাশে বসে আছি, বাসে আমার ঠিক এইখানে নামাই দিচ্ছে, বাস স্টেশন, কোনো ময়লা নাই। এই যে সিগারেটের ইয়ে ছিল, এটা মনে হয় ফেলে দিচ্ছে, এই যে সিগারেটের ফুটকি দেখা যায়, কিন্তু এছাড়া অন্য সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আসার সময় ওই পাশে একটা দেখলাম যে গির্জা বিশাল বড় এবং এত সুন্দর, খুবই আলিশান। আমি অবাক হয়ে গেলাম, যা বাপরে বাপ। আমরা সাধারণত মসজিদগুলোকে এরকম হাইফাই দেখতে পছন্দ করি এবং দেখে অভ্যস্ত আর কি। দেখছেন অবস্থা, অনেক বড় শহর। আপনি ভাবতে পারেন এই যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো যখন পাতা গজবে, ফুল হবে, হ্যাঁ বিভিন্ন রং বেরঙের ফুল, কিন্তু আপনার সাদা ফুল, গোলাপি, মেরুন কালারের ফুল আছে, নানা রং বেরঙের ফুল যখন হয়ে যাবে, আপনি ভাবতে পারেন কি দেখা যাবে, এগুলা জান্নাতের বাগানের মতো দেখা যাবে। হ্যাঁ, আবার এই গাছগুলো হইলো শীত প্রধান দেশের জন্য, এগুলো আবার বাংলাদেশে আমাদের যে মাটি, সেই মাটির সাথে আবার এগুলো অ্যাডজাস্ট হয় না, হবে না। তো যাই হোক, এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম, অনেকক্ষণ কথা বললাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।